আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মণ্ডলী। আজ আমি আপনাদের সাথে আহমেদ রশিদ থাকবো। আমাদের সাথে দুইজন বিশিষ্ট গেস্ট আছে। আমরা আলোচনা করব সার্বিক বাজার পরিস্থিতি এবং আনুষঙ্গিক ব্যাপার নিয়ে, যেমন আইপিও এবং তার সাথে ডিভিডেন্ড পে আউট কীভাবে করা যেতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা আজকে সাজিয়েছি দর্শক মণ্ডলী। আমি পরিচয় করেই দিচ্ছি, আমার বায়ে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, অর্থনীতিবিদ, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। এবং দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানে আজকে প্রথমবারের মতো এসছেন মোহাম্মদ মহিউদ্দিন, পরিচালক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টও বটে, কস্ট অ্যাকাউন্টেন্ট, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জেরও মেম্বার উনি। ধন্যবাদ। আমরা আলোচনায় যাই। মিজান ভাই, ইদানিং আপনি দেখেছেন যে আমাদের ব্যাংকিং সেক্টরে বেশ একটা তোলপাড় চলছে এবং হ্যাকিং হচ্ছে, কিছু অনিয়ম হচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। হ্যাকিংয়ের বিষয়টাতে একটু পড়ে যাই, সার্বিক আর্থিক খাতের উপর একটু আমরা আলোকপাত করি প্লিজ। গত 15 বছর যদি আমরা আমাদের অর্থনীতির মানিটাইজেশনের দিকে খেয়াল করি, সেখানে আমরা একটা রিমার্কেবল চেঞ্জ লক্ষ্য করি। 2001 সালে আমরা বলি ব্রড মানি জিডিপি রেশিও, এটা ছিল 22-23%। রাইট নাও এটা 60% অফ জিডিপি। এই যে একটা পারসিস্টেন্ট মনিটারি এক্সপ্যানশন হয়েছে আমাদের অর্থনীতিতে, এর পেছনে দুটো ড্রাইভার কাজ করছে। একটা হলো আমাদের সার্জিং এক্সপোর্ট প্রোডাকশন ইন দিস টাইম, আর একটা হলো আমাদের persistently rising inward flow of remittance, foreign exchange remittance. আপনি শুনে আনন্দিত হবেন যে গত 8 বছরেই বাংলাদেশ earned $100 billion capital flow in the form of remittance. এটা কিন্তু কোনো borrowing না, এটার জন্য কিন্তু বাংলাদেশের নাগরিকদের কোনো প্রিন্সিপাল বা ইন্টারেস্ট সার্ভিসিং করতে হয় না। এই যে persistently rising remittance flowটা, এটা আমাদের মানি ফ্লোকে, ব্রড মানি ফ্লোকে বাড়াচ্ছে, এবং আমরা রিলেটিভলি বলছি যে এটা জিডিপির 20% থেকে এটা জিডিপির 60%-এ উন্নীত হয়েছে গত 15 বছরে। ইন দিস ডেভেলপমেন্ট there are many consequence. একটা হলো হিউজ লিকুইডিটি ইন দি ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং প্রাইভেট সেক্টর ক্রেডিট অ্যাজ এ রেজাল্ট। তো এই persistent, very stable monetary growth required more governance, systemic governance improvement. আমার আর্থিক খাতে সেই গভর্নেন্সটা আসেনি, ঘাটতি আছে। আপনি যদি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর গভর্নিং স্ট্রাকচারের দিকে খেয়াল করেন, সেখানে আপনি দেখবেন যে প্রত্যেকটা বোর্ডই স্মল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স অথবা খুব ক্লোজলি কানেক্টেড ডিরেক্টরসদের অ্যাবসলিউট কন্ট্রোল বিরাজ করে। এবং এর সাথে আমি একটু আপনার সাথে অ্যাড করি, সেটা হলো মিজান ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে 2-1 দিন আগে বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের চেয়ারম্যানদেরকে সতর্ক করেছে যে ডে টু ডে অ্যাফেয়ারে ইন্টারফারেন্স না করতে। তার মানে দেয়ার আর হিউজ ইন্টারফারেন্স বাই দ্য চেয়ারম্যান টু দ্য ডে টু ডে। আমি ওইটাই বলছি যে আমরা মডার্ন কর্পোরেশনে আমরা জানি যে ম্যানেজমেন্ট মাস্ট বি সেপারেট ফ্রম দি বোর্ড, কিন্তু আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে, এটা শুধু বাংলাদেশে না, অন্যান্য উন্নয়নশীল দেশেও কিন্তু এটা পরিলক্ষিত হয়, একই চিত্র। বোর্ডের পাওয়ারফুল মেম্বাররা, ফ্যামিলি মেম্বাররা বা কন্ট্রোলিং শেয়ারহোল্ডাররা, তারা ম্যানেজমেন্টের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার করে, এবং ম্যানেজমেন্ট এবং বোর্ডের মধ্যে কোনো সেপারেশন থাকছে না। এই জন্য ম্যানেজমেন্টের এন্টায়ার লেন্ডিং কার্যক্রম এইটা খুব অস্বচ্ছ হয়ে গেছে। এবং আপনি গত 5 বছরে আমাদের আর্থিক খাতের যে মাউন্টিং এনপিএল, নন পারফর্মিং লোনস যেটা আমরা বলি, এটা কিন্তু রিলেটিভলি বাড়ছে এবং এটা প্রোহিবিটিভ হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে সুপারভিশন এবং মনিটরিং রোলটা, সেটা সাংঘাতিকভাবে আমি অনুভব করছি, এবং ইট ইজ গ্রেটলি মিসিং। যদি বাংলাদেশ ব্যাংক তার যে ডিউটি ছিল, তার যে রেগুলেটরি রোল ছিল, সেটা যদি ডেলিভার করতে পারতো, তাহলে আর্থিক খাতের স্ট্যাবিলিটি, পারফরমেন্স গত 5 বছর যেরকম ডিক্লাইনিং,
আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারতাম। কিন্তু মিজান ভাই, এই ব্যাপারে আমি যদি এভাবে বলি যে এই যে গ্রোথের কথা আপনি বললেন 60% পর্যন্ত গেছে, এই যে হঠাৎ করে এই গ্রোথটা হয়েছে না এটা আস্তে আস্তে করে হয়েছে? তার কারণ কেন আমি এটা জিজ্ঞেস করছি যে ইজ বাংলাদেশ ব্যাংক নট প্রিপেয়ার্ড ফর দিস হিউজ অ্যামাউন্ট অফ গ্রোথ, যেখানে ওনার গভর্নেন্স শর্টফল হচ্ছে? এটা হঠাৎ করে হয়নি, এটা গত 20 বছর ধরেই হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের সময় ছিল, সুযোগ ছিল টু ডেভেলপ দ্যার ক্যাপাসিটি অ্যান্ড রেগুলেটরি মেকানিজম টু অ্যাড্রেস দিস এমার্জিং চ্যালেঞ্জ। তো সেইখানে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতায় আমরা ঘাটতি তো দেখেছি। 2010-এ যখন আমরা ব্যাংকগুলোর মানে এক্সেসিভ এক্সপোজার হয়ে গেল রিস্কি অ্যাসেটসে, সেটাও কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে যে সেন্ট্রাল ব্যাংক তার যে রুলস ছিল সেই রুলসকেও সে এনফোর্স করতে পারে নাই। না হলে কিন্তু আমাদের 2010-এর স্টক মার্কেটের বাবল এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারতাম। টাইমলি ইন্টারভেনশন ছিল না, টাইমলি মনিটারি পলিসি ইন্টারভেনশনটা আমরা পাইনি, এবং যখন পেয়েছি ইট ওয়াজ টু লেট এবং উই কুড নট অ্যাভয়েড দি মানে বাস্টিং অফ দি বাবল। এবং আজকের আর্থিক খাতের যে আমি একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি এই জায়গায়, আমরা রেগুলেটরের দিকে কেন স্ট্রেস দিচ্ছি? ব্যাংকের প্রাইমারি ডিউটি হচ্ছে যে টু ম্যানেজ দেমসেলফ উইদিন দি প্যারামিটার। সেই গভর্নেন্সের কথাই উনি বলছেন। না, আমি একটা জিনিস বলি, একটা জিনিস বিভিন্ন আলোচনা থেকে দেখা যাচ্ছে যে আমরা শুধু আইনের দিকে তাকাচ্ছি, রুলের দিকে তাকাচ্ছি, রেগুলেটরের দিকে হাত উঠাচ্ছি, বাট হোয়ার ইজ দি ইথিক্স? ইথিক্স সমাজের কোনো জায়গায় নাই। এখন শুধু এক জায়গায় ইথিক্স হবে, ইথিক্স ছাড়া কোনো রুলস, কোনো রেগুলেশন কাজ করবে না। টোটাল এনভায়রনমেন্টের দিকে দেখেন কোন জায়গায় স্বচ্ছতা আছে বা কোন জায়গায় আমরা মানুষ দেখছে একটা, বলা হচ্ছে আরেকটা। তো এই যে টোটাল গভর্নেন্স ইস্যু, নট অনলি ব্যাংক ইস্যুস, টোটাল গভর্নেন্স ইস্যুস আর ইনভলভ, এবং কারো কারো দৃষ্টিতে টোটাল গভর্নেন্স ইস্যুটাকে যদি ইমপ্রুভ না হয়, আইসোলেটেড কোনো এক জায়গায় গভর্নেন্স ইস্যুস ওভারনাইট ইমপ্রুভ করবে, এটা বলা খুব মুশকিল। আর আমি একটা জিনিস মনে করি, আমরা একবার নেপালে সাপা কনফারেন্সে গেছিলাম, কি একটা টপিক ছিল আমার ঠিক মনে নেই টপিক্সটা, আই ওয়াজ ওয়ান অফ দি ডিসকাশন। তো ওদের ফাইন্যান্স মিনিস্টারের সাথে কথা হচ্ছিল, উনি নাম্বার অফ ব্যাংকের কথা শুনে বলে হাউ কাম সো মেনি ব্যাংক, হোয়াট ফর, হোয়াট ইজ দি কান্ট্রি সাইজ? সো আমার তখন এটা এই কথার পরে আমি অন্যান্য দেশের সাথে মিলানো, আমাদের এই যে ইকোনমির থেকে নাম্বার অফ ব্যাংক বেশি। নাম্বার অফ ব্যাংক বেশি কী কারণে হয়েছে? পলিসি ডিসিশনের কারণে হয়েছে। তো ওই জায়গায় আমাদের দেখতে হবে আমরা ইম্পেয়ার মানে অসম কম্পিটিশনটা জন্ম দেওয়ার পরে, খারাপ বীজ লাগানোর পরে গাছ উঠছে যে এটা গাছের গ্রোথ নাই কেন, গাছটা ওয়েল ম্যানেজ হচ্ছে না কেন, এই সব বলছে। বাট টাইম হ্যাজ কাম, আমাদেরকে ওই জায়গাতে খেয়াল করতে হবে কোথায় কি দরকার এবং আমরা কার কি কনসিডারেশনে কি দিচ্ছি। এবং ব্যাংকিং সেক্টরে এতগুলো ব্যাংক বাজারে প্রয়োজন নাই এবং ইল কম্পিটিশন ক্রিয়েট করছে, অ্যান্ড দ্যাট রিজাল্টস দি ওয়ান অফ দি কজ অফ নন পারফর্মিং লোন। রাইট। আমি আপনার কাছে আবার আসবো মহিউদ্দিন ভাই, আপনার কথাগুলো শেষ করবেন, তার আগে আমি একটা ফোন নিয়ে নিচ্ছি একটু। জি দর্শক, কে বলছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লালি স্যার, আমি মাকসুদুর রহমান গুলশান থেকে বলছি। জি ভাই বলেন। জি, আমি বলতে চাচ্ছি আমরা তো বিনিয়োগ করছি কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। আমার প্রশ্নটা হলো, দেশের উন্নতির যতগুলো সূচক আছে সবগুলোই তো পজিটিভ, তারপরে কেন মার্কেট এমন পড়ে যাচ্ছে? অনেক স্টেক হোল্ডারদের এই ব্যাপারে কোনো করণীয় কি আর কিছু নাই? রাইট। আপনার এই প্রশ্ন নিয়ে আমি মহিউদ্দিন ভাইয়ের কাছে আসবো। মহিউদ্দিন ভাই এই প্রশ্নের উত্তর আপনি দিবেন, তার সাথে আরেকটা প্রশ্ন যোগ করব। আপনার শেষ কথা। আমি যেটা বলছিলাম, গভর্নেন্স প্রবলেমটা আমাদের বুঝতে হবে। আসলে একটা ব্যাংকের আপনি অর্থায়নের দিকে খেয়াল করেন, একটা ব্যাংকের টোটাল অ্যাসেটসের ফাইন্যান্সিং হয় 10% অর্থায়ন হয় শেয়ার হোল্ডারদের কর্তৃক। আমাদের শেয়ার হোল্ডারদের ইকুইটির দিকে খেয়াল করি, এর কন্ট্রিবিউশন 10%, আর বাকি 90% হলো ডিপোজিটর্স অবলিগেশন। তো এখানে এই 10% যে ইনভেস্টরদের কন্ট্রিবিউশন আছে, সেখানেও কিন্তু সব বিনিয়োগকারীদের রিপ্রেজেন্টেশন থাকে না বোর্ডে। আমরা দেখি যে 4-5 ফ্যামিলি মেম্বার্স owning 2 or 3 or 10% of the outstanding shares. They exercise absolute control. এবং আপনি দেখবেন এদের এই আধিপত্যের জন্য লোন ডিস্ট্রিবিউশনটা কিন্তু আনফেয়ার হয় এবং ইললেজিটিমেট হয়, এবং এই লোনটা কিন্তু ডিসপ্রপোর্শনেটলি গোজ টু দেয়ার রিলেটেড এন্টারপ্রাইজেস, এবং দিস লোনস টার্ন আউট টু বি নন পারফর্মিং।
তাহলে আমাদের এই গভর্নেন্স যে ফ্রেমওয়ার্কটা আছে বর্তমানে বিরাজমান, এই গভর্নেন্স ফ্রেমওয়ার্কটা ফ্লড। ইট ইজ প্রডিউসিং অল দি ইনএফিশিয়েন্ট অ্যালোকেশন অফ লোনস এবং ইট ইজ লিডিং টু দিস নন পারফর্মিং লোনস। সো উই হ্যাভ টু কারেক্ট হিয়ার, মানে উই হ্যাভ টু কাট ডাউন দি ইনফ্লুয়েন্স, মানে ওপেন ইনফ্লুয়েন্স অফ দিস ফ্যামিলি মেম্বার্স। মহিউদ্দিন ভাই যে কথাটা বললেন যে ইথিক্সের কথা, ইথিক্স অবশ্যই থাকতে হবে, একজন ব্যবসায়ীর মিনিমাম ইথিক্যাল স্ট্যান্ডার্ডস থাকতে হবে, নো ডাউট উইথ দ্যাট। মহিউদ্দিন ভাইয়ের কথা একেবারে 100% কারেক্ট। বাট অ্যাট দ্য সেম টাইম যেখানে ইথিক্সও কাজ করছে না সেখানে আইন এনফোর্সমেন্ট থাকতে হবে। তো আপনি যে কথাটা বললেন 2010 সালের কথা, সেখানে আইনের এনফোর্সমেন্ট ছিল না বলেই, এবং তার সাথে আরেকটু বলি, 10 সালে যেভাবে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম ছিল, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি, ব্যাংকস তখন ইনভেস্টমেন্টের জায়গা পাচ্ছিল না, বিধায় এখানে তারা ইনভেস্টমেন্ট করেছিল। এটা যেমন সত্য, সিমিলারলি এটাও সত্য যে যেখানে 10% অফ দ্য লায়াবিলিটি ইনভেস্টমেন্ট করার কথা সেখানে 32% ইনভেস্ট করে গেছিল। সেখানে হি কামস ইন দ্য এথিক্যাল স্ট্যান্ডার্ডস। অ্যান্ড আপনি যে কথাটা বলছেন গভর্নেন্সের কথা, সেখানে আবার ওই আইনটা এনফোর্সমেন্টের কথা যেটা বাংলাদেশ ব্যাংক ফেল করেছে। আমি একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। মহিউদ্দিন ভাই, আপনি একটা দর্শক আমাদের একজন ফোন করেছেন, ওই বিষয় বলবেন। আরেকটা জিনিস আমি আপনার কাছে প্রশ্ন রেখে দিতে চাই, সেটা হলো যে এখানে ধরেন নানানভাবে একটা জিনিস আছে যে ডিভিডেন্ড ওয়ারেন্টগুলো টাইমলি পাচ্ছে না, ডিভিডেন্ড ওয়ারেন্টগুলো কিছু ব্যাংকে আসতেছে, কিছু পেপার আকারে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, একটা হজবরল অবস্থার মধ্যে আছে। প্রথমে আপনি ওই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে এই যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন টোটাল একটা আমি জানি যে আপনার একটা অ্যানালাইসিস আছে এ ব্যাপারে, সেইটার ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। গ্রাহককে আমাদের ইনভেস্টর ভাই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা অনেক ব্যাপক। তো এটার উত্তর দেওয়ার আগে আমি বলবো যে আমরা যাদেরকে বিনিয়োগকারী বলি বা যারা এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, ওনাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। আমাদের দেশে আমি যেটা ফিল করি, এই যারা এই মার্কেটে টাকা বিনিয়োগ করে ওদের এটা নলেজ লেভেল ডিফিসিয়েন্সি সবচেয়ে বড়, যার ফলে রুল ওয়ার্ক করছে না। যেমন আমি রাস্তায় ওই জায়গায় কোথাও একটা বোমা ফাটছে, এই কথা শুনলে কেউ ওই রাস্তার দিকে যাবে না, সবাই উল্টা দিকে যাবে অথবা দাঁড়াবে। কিন্তু বিনিয়োগ ক্ষেত্রে আমাদের পুঁজিবাজারে এই রুল ওয়ার্ক করে না। এখন একটা কোম্পানি খুব খারাপ অবস্থায় আছে, দেখতেছে সবাই পত্রপত্রিকা সব জায়গায়, বিনিয়োগকারীরা ওই কোম্পানির শেয়ার কিনতেছে এবং বিশালভাবে কিনতেছে। এবং এরকম অনেক ঘটনা আছে, নাম কোম্পানির নাম না বলে দেখা গেল, আমি বহুত পুরনো ঘটনা, একবার প্রাইম ব্যাংক সম্ভবত সৌদি কোন একটা অর্গানাইজেশনের সাথে একটা এগ্রিমেন্ট করেছে, দে উইল ফর্ম এ সাবসিডিয়ারি কোম্পানি টু কালেক্ট রিমিটেন্স অর সামথিং ওয়াট। ওই দিনে ওই শেয়ারটার দাম 10-15% বেড়ে গেছে। আমাকে যেসব বিনিয়োগকারীরা প্রশ্ন করেছে, আমি বলি যে দাম বাড়তে পারে, নট নাও, আফটার সে 5 years অর 4 years। ওই এগ্রিমেন্ট মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তারপরে এগ্রিমেন্ট হবে, তারপরে ওটার রেজাল্ট হবে। আজকে কেন দাম বাড়বে? তারপরের দিন দামটা পড়ে গেল। এরকম আমি অনেক এক্সাম্পল দেখাতে পারবো। বিনিয়োগকারীরা আসলে রিলেটেড জিনিস কোনটা এটা দেখতে পাচ্ছে না। আরেকটা জিনিস যেটা আমাদের ক্রাইসিস, সেই ক্রাইসিসটা হচ্ছে যে আমরা রেগুলেটর থেকেও বলে, আমরাও বলি যে ফান্ডামেন্টাল দেখে বাই করবেন। তো এই ফান্ডামেন্টাল থেকে বাই করবে কে? যিনি লং টার্ম বিনিয়োগ করবেন উনি ফান্ডামেন্টালটা দেখে বাই করবেন। যারা ডে ট্রেডার্স, they don't bother about the company, they don't bother about the company's product, they bother about the balance sheet. তারা দেখতেছে পাবলিক মুড কোন দিকে, এই পাবলিক মুডটাকে কাজে লাগাইয়া কিভাবে পয়সা কামাবে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার জন্য যে জিনিসটা দরকার, আপনি দেখবেন গভর্নমেন্টও বলতেছে, বাংলাদেশ ব্যাংকও বলেছে, আমাদের জেনারেল নলেজ অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি ইমপ্রুভ করতে হবে। এটা আমরা যতক্ষণ পর্যন্ত একটা লেভেলে না আনতে পারবো। আমি গতকালকের একটা ঘটনা আমাকে এত হার্ট পড়েছে, সেই ঘটনাটা হচ্ছে এই যে জিপি ইস্পাত গতকালকেই প্রথম ট্রেডে আসলো ওই রেকর্ড ডেটের পরে। এটার ওপেনিং প্রাইস কত হবে? আমি 10 জনকে জিজ্ঞাসা করেছি, 10 জনের মধ্যে একজনের কারেক্ট হয়েছে, আর 9 জনেরই ভুল।
তারা এক্সপেক্ট করতেছিল যে গতকালকে এজিপি ইস্পাত 32, 33, 34 টাকা যাবে, বাট এটা তো ওই 10% ইয়েতে 27 না 29 টাকা কত পয়সার উপরে যাওয়ার কোনো সুযোগই নাই। তাহলে আপনি 32 টাকা কীভাবে ক্যালকুলেশন ধরে বসে আছেন? মানে ওই ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট না, এটা রাইট অ্যাডজাস্টমেন্ট, সরি রাইট অ্যাডজাস্টমেন্টটা ওনারা মানে বেনিফিট অ্যাডজাস্টমেন্টটা ওনারা যদি এরকম হয় 9 জনের মধ্যে 10 জনের মধ্যে 9 জনই ডিভিডেন্ড রাইট অ্যাডজাস্টমেন্টের হিসাব জানি না। এখন দামটা 45 টাকা ছিল, আজকে এখন 30 টাকা হয়েছে, 35 টাকা হয়েছে, ধুমছে কিন। মুদ্রা কথা হলো যে আমাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসিতে আসতে হবে। এবং আপনাকে একটু বলে রাখি, দর্শক মণ্ডলীদের আপনাদেরকেও একটু বলি যে এসইসি একটা এই ফাইন্যান্সিয়াল লিটারেসির জন্য ব্যাপক একটা প্রোগ্রাম নিচ্ছে এবং আমরা আশা করছি যে এটা একটা ন্যাশনাল ইস্যুই হবে এবং ঢাকা, চিটাগং এবং অন্যান্য জায়গায় এগুলা হবে। আমরা আশা করব যে আপনারাও পার্টিসিপেট করবেন এবং ফাইন্যান্সিয়াল লিটারেসিটা যদি আমাদের ভালো থাকে, হেলদি মার্কেট কিন্তু থাকে এবং মার্কেটটা হেলদি রাখার জন্য কিন্তু আমাদের এই ফাইন্যান্সিয়াল লিটারেসি, যেটা মহিউদ্দিন ভাই বললেন, সেটা অতীব প্রয়োজনীয়। আমি একটু ডিভিডেন্ডের দিকে চলে আসছি। না, আমি ডিভিডেন্ডের আগে আপনার এই কথাটা বলবো। মহিউদ্দিন ভাই একটা ফোন নিয়ে নেন। জি দর্শক, কে বলছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম শফিকুর রহমান, আমি ঢাকা থেকে বলছি। জি ভাই বলেন। আমাদেরকে জিএমজি এয়ারলাইন্সের বিভিন্ন শেয়ার হাউস থেকে অ্যাডভান্স শেয়ার বিক্রি করছিল তাদের কোটা থেকে। আমাদেরকে এখন ওইটার পরিবর্তে আছে এত বছর পরে তারা আমাদের পেপার সার্টিফিকেট দিয়েছে। এটা কিভাবে দিয়ে এলো? আচ্ছা, জি ধন্যবাদ। জি না, এই প্রশ্নের পরে আসবে না। ডিভিডেন্ডের ব্যাপারটা হচ্ছে এই যে প্রথম একটা জিনিস প্রায় দেখা যায় পত্রপত্রিকা, কোম্পানির প্রফিট আছে, কোম্পানির প্রফিট ডিভিডেন্ড দিচ্ছে না। এই প্রশ্নটা ডিভিডেন্ড দেওয়ার কতগুলো প্রিন্সিপাল ক্রাইটেরিয়া আছে। ক্যাশ সারেন্ডার অ্যাফোর্ড করতে পারবে না, ক্যাশ পেমেন্ট অ্যাফোর্ড করতে পারবে কিনা সেটা কোম্পানির একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনে আর্নিং হলে ডিভিডেন্ড দিতে পারবে এমন কোনো ডাইরেক্ট রিলেশনশিপ নাই। রিলেশনশিপ আছে বাট দ্যাট ইজ নো ডাইরেক্ট রিলেশন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ডিভিডেন্ড, হোয়াট এভার ডিভিডেন্ড দেয়, আমাদের যদি আপনি ব্যালেন্স শিট দেখেন দেখবেন যে অনেক কোম্পানি যারা আনপেড ডিভিডেন্ডের ব্রেকআপ দিচ্ছে ইয়ার ওয়াইজ, দেখা যাবে 5 বছর 7 বছর অনেক ডিভিডেন্ড পড়ে আছে। এটা মানে হচ্ছে যে দ্যার ইজ নো ক্লেম। আসলে কথাটা এরকম না। এই ডিভিডেন্ডগুলো ডিস্ট্রিবিউশনের যে মেকানিজমটা ফলো করা হতো, আগে ছিল পেপার ওয়ারেন্ট ইস্যু করা হতো। পেপার ওয়ারেন্টগুলো এমন কুরিয়ারকে দেওয়া হতো বা এমন প্রাইসে দেওয়া হতো, কুরিয়ার বাড়িতে গিয়ে ডেলিভারি দেওয়ার মতো প্র্যাকটিক্যাল কোনো কারণ ছিল না, যার ফলে ওগুলো কোম্পানির কাছে ফেরত চলে আসতো, এখানে আনক্লেম হিসেবে চলে যেত। বিনিয়োগকারীদের দিক থেকে একটা আছে, আমাদের হাউসে আমরা প্রত্যেক 6 মাস পরে পরে একটা নোটিশ দেই যে আপনার অ্যাড্রেস আপডেট করার জন্য। হার্ডলি 2-4 জনে করে, আর ব্যাকের পুরনো অ্যাড্রেস চলে গেছে, বাসা বদলাইছে, প্লেস বদলাইছে, এটার জন্য কতগুলো মিসিং হয়। তো এগুলোকে একটা স্ট্রিমলাইন করার জন্য আমরা যে জিনিসটা চাচ্ছিলাম বা বিনিয়োগকারীরা চাচ্ছিল যে যদি ডিপির মাধ্যমে যদি ডিভিডেন্ড দেওয়া হয়, ডিপি মানে 220 জন ডিপি আছে, এই 220টা ডিভিডেন্ড ওয়ারেন্ট যদি ডিপির মাধ্যমে দেওয়া হয়, কোনো কোম্পানিতে 220টা হবে না, হয়তো 100 হইতে পারে, 150 হইতে পারে, তাহলে টাকাটা সহজে বিনিয়োগকারীরা পেয়ে যায়। কারণ ডিপিতে ওর অ্যাকাউন্ট আছে, ওর অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট দিতে পারে, কেউ যদি নিয়ে যেতে পারে ওখান থেকে টাকাটা সে উইথড্র করে নিয়ে যেতে পারে। তো আমি মনে করব আইপিওর যে এখন ডিপির মাধ্যমে বা ব্রোকারের মাধ্যমে আইপিও জমা দেওয়ার যে সিস্টেম করা হয়েছে, এটা আগেরটার থেকে অনেক ইমপ্রুভড। আগে রিফান্ড ওয়ারেন্ট কালেকশন করতে 10 দিন লাগতো, অনেকে পেত না, না পেলে আরও হ্যাসেল হতো। এখন তো যেদিন অ্যালটমেন্ট হয় উইদিন 2 ডেজ সবার অ্যাকাউন্টে টাকাটা চলে যায়। আমরা যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করি, বিনিয়োগকারীরা আগের থেকে ওই অর্ডার নিয়ে বসে থাকে, স্যার আমার টাকাটা দিয়ে দেন। ইএফটিএনে হয়তো অনেক সময় যে তারপরের দিনেই টাকাটা চলে যায়। তো অন সেম অ্যানালিসিসে আমি বলবো যে এই ক্যাশ ডিভিডেন্ড, হোয়াট এভার ডিভিডেন্ড যা দেয়, এই ডিভিডেন্ডটা যেন ডিপির মাধ্যমে দেওয়ার জন্য আইনত ব্যবস্থা করা হয়। আরেকটা জিনিস আছে, আমি একটা অ্যানালিসিস করে এসইসিতে জমা দিয়েছিলাম যে কারো 30 টাকা ডিভিডেন্ড, কারো 40 টাকা ডিভিডেন্ড। এখন এগুলো ব্রোকার হাউসের কুরিয়ারের মাধ্যমে পাঠাইছে, ও 30 টাকা লাগবে, ও রিক্সা ভাড়া, সময় তো আসি, তো বলে যে বাবার দরকার নেই। অনেকের আছে তার বাড়িতে ডেলিভারি দিয়ে আসছে। মিজান ভাই, ইনভেস্টরদের ব্যাপারে যে মহিউদ্দিন ভাই বলতেছিলেন, সেটার ব্যাপারে আপনার কি? আমি ওই বিনিয়োগকারীর কনসার্নটার উপরেই একটু দৃষ্টিপাত করতে চাই। আমি মনে করি যে আমাদের মধ্যে একটু টেম্পটেশন আছে
টু ব্লেম ইনভেস্টর্স, মানে যে তারা আসলে তাদের অ্যাওয়ারনেস নাই, তাদের ইনভেস্টিং নলেজের ঘাটতি আছে। মার্কেট অ্যাজ এ হোল আপনি গত 5 বছরে দেখবেন মার্কেট কিন্তু ডিপ্রেসড, মার্কেট ইজ আন্ডার পারফর্মিং, এবং এর পিছনে আপনি শুধু যে কোনো বিনিয়োগকারী মানে হি ইজ লুজিং মানি ইন দিস মার্কেট, শুধু মানে রিলেটিভলি লেস এডুকেটেড না, মানে আমি জানি মোর এডুকেটেড, ভেরি হাইলি সফিস্টিকেটেড, দে অলসো লস্ট মানি। এবং এখানে স্টেট ওন কোম্পানি আছে, এখানে ব্যাংক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এনবিএফআই আছে, এখানে নন ফাইন্যান্সিয়াল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। এবং গত 5 বছরে অলমোস্ট 100 আইপিওস আসছে। এই যে আমরা দেখি যে পার্টিকুলারলি আইপিওতে বিনিয়োগ করার প্রতি বিনিয়োগকারীদের একটা মাত্রাতিরিক্ত মানে ইয়ে থাকে, মানে আগ্রহ থাকে, ইন্টারেস্ট, অ্যান্ড প্রাইমারি মার্কেটে ইন মেনি টাইমস দে ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড। এবং আমরা অ্যালাউ করেছি এইসব ম্যানেজমেন্টদেরকে, আফটার বিকাম লিস্টেড, তারা আফটার ফার্স্ট ইয়ার ওনারা একটা হিউজ স্টক ডিভিডেন্ড দেন। ওনাদের কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো নেই, ওনাদের ফ্রি ক্যাশ ফ্লো নেই, ওনারা একটা অ্যাকচুয়াল আর্নিংস ডিসক্লোজ করেন ইনকাম স্টেটমেন্টে, যেটা ভেরি কোয়েশ্চেনেবল। এখানে অনেক অ্যাকাউন্টিং মানে ম্যানুভারিং হয়, ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং হয়, এবং এই অ্যাকচুয়াল আর্নিংটাকে উপর ভিত্তি করে ওনারা স্টক ডিভিডেন্ড দেন, এবং ওনারা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করেন ওইসব স্টক নিয়ে। এবং এইসব কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি মানে ব্যাপক ইনসাইডার ট্রেডিং হয়, সিরিয়াল ট্রেডিং হয়, এবং সেখানে মার্কেট গভর্নেন্সের যে একটা অক্ষমতা বা অদক্ষতা আছে, সেই জায়গাটাতেও কিন্তু আসলে রেগুলেটরদের বা স্টক এক্সচেঞ্জের একটু দৃষ্টিপাত দেওয়ার খুব দরকার আছে। শুধু বিনিয়োগকারীদের মানে ল্যাক অফ নলেজের দিকে কথা বললে হবে না। দেয়ার আর মেনি সফিস্টিকেটেড ইনভেস্টার্স হু লস্ট মানি ইন দিস প্রসেস। সো আই থিঙ্ক মার্কেট গভর্নেন্স ইমপ্রুভ করারও আমাদের একটা বাধ্যবাধকতা আছে। আমি আপনার সাথে একটু বলি, সেটা হলো যে when we talk of লিটারেসি, আমরা কিন্তু সে অশিক্ষিত সে কথা বলছি না। আমরা যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছি যে দেখেন, আমি একটা শিক্ষিত মানুষ হতে পারি, কিন্তু ইট ইজ নট নেসেসারি যে আমি বুকস অফ অ্যাকাউন্টস বুঝবো। তো ওই জিনিসগুলো বোঝার জন্য, এবং এই ফাইন্যান্সিয়াল মার্কেট বলেন অথবা ক্যাপিটাল মার্কেট বলেন, এইটার যে নিটিগ্রিটিগুলো আছে, সেইটা কিন্তু একজন ডক্টরেট হয়েও যে সেটা বুঝবে এমন কথা নয়। সো ওয়েন উই টক অফ দিস লিটারেসি, তখন আমরা এই জিনিসগুলো বুঝাই যে যাতে একজন বিনিয়োগকারী এই পুঁজিবাজার সংক্রান্ত সকল বিষয় অবগত হয়ে, এবং মিনিমাম কমপক্ষে বুকস অফ অ্যাকাউন্টস যাতে রিড করতে পারে মিনিমাম পর্যায়ে, সেই জিনিসগুলা লিটারেসির কথা আমরা। সেই জায়গায় একটা স্ট্রাকচারাল চেঞ্জ খুব জরুরি। 2012 সালে কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন ওনারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট সার্ভিস একটা রেগুলেশন, অ্যাডভাইজারি সার্ভিস একটা রেগুলেশন কিন্তু পরিপত্র জারি করেছেন। আমি মনে করি যে পৃথিবীর, আপনি জানেন পৃথিবীর উন্নত দেশগুলো তো আছেই, ইভেন ইন্ডিয়াতেও এই ফিনান্সিয়াল অ্যানালিস্ট সার্ভিস কিন্তু খুব ডেভেলপড, এবং মানে আমি বলি স্টেট অফ দি আর্ট। এবং তারা কিন্তু বিনিয়োগকারীদেরকে অ্যাডভাইজিং করছে, তারা কিন্তু কোম্পানি অ্যানালিসিস করছে, স্টক ইভ্যালুয়েশন করছে, এবং দে আর অ্যাডভাইজিং ইনভেস্টার্স হুইচ ওয়ান্ট টু বাই, হুইচ ওয়ান্ট টু সেল, হুইচ ওয়ান্ট টু উইথহোল্ড। তো আমাদের এই জায়গাতে কিন্তু একটা বড় মিসিং আছে। উই মাস্ট ব্রিং ইন দিস মার্কেট মেকানিজম, দিস অ্যানালিস্ট সার্ভিসেস। আমার মনে হয় বিকজ এসইসি এই জিনিসটা করে ফেলেছে, এন্ড ফাইনালাইজ করবে, সেটা আমার মনে হয় যত তাড়াতাড়ি এটা ফাইনালাইজ করা যায় এবং লাইসেন্সগুলো ইস্যু করা যায়, তাহলে এই সার্ভিসগুলো যারা প্রফেশনালি যারা লিটারেট এই ব্যাপারে, তারা এই অ্যাডভাইসগুলো যাতে দিতে পারে। আমি এই জায়গায় একটা জিনিস বলবো, সে একদম ন্যারো লেভেলে, যেমন প্রফেসর সাহেব যেটা বললেন যে ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ম্যানিপুলেশন করে বোনাস শেয়ার দেয়, আমি ওনার সাথে একমত। বাট এইটা যিনি সার্টিফাই করেন অডিটর সাহেব, উনি তো ফাইন্যান্সিয়ালি লিটারেট না, উনি ফাইন্যান্সিয়ালি লিটারেট, উনি কেন এটা সার্টিফাই করেন? উনি সার্টিফাই করেন, আমি যে একটু আগে ইথিক্সের কথা বলছিলাম, উনি মনে করেন যে আমার ক্লায়েন্ট, তো ক্লায়েন্ট যা দিছে আমি ওটা করব, ওনার তো নজরে আছে, উনি এটা তো সই করা উচিত না। আচ্ছা, কোয়ালিফাই করা উচিত। সেকেন্ড প্রশ্ন যেটা, এজিএমে অডিটরদের উপস্থিতি ইজ এ মাস্ট। আপনি কি আমার বলতে পারবেন কোনো বিনিয়োগকারী গত 10টা এজিএমে অডিটরকে একটা প্রশ্ন করেছে? তো আমাদের অনেকগুলো কালচারাল প্রবলেম আছে, যার জিনিস তাকে জিজ্ঞাসা করতে হবে।
আমি আপনাকে সাবস্ট্যান্সিয়েট করি। এখন আমরা রুগীর কাছে জিজ্ঞাসা করলেন কোন ডাক্তার ভালো, আর সরি ওই রুগীর অ্যাটেন্ডেন্টের কাছে অথবা ডাক্তারের অ্যাটেন্ডেন্টের কাছে জিজ্ঞাসা করলেন কোন ডাক্তার ভালো, হে তো যে ডাক্তারের অ্যাটেন্ডেন্ট তার থেকে ভালো বলবেই। তো আমাদের এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস না করি, আমি অনেকগুলো এজিএমে অ্যাটেন্ড করেছি, এই যে শেয়ার হোল্ডার ডেমোক্রেসি বাস্তবে এটা নাই। আপনার ওখানে শেয়ার হোল্ডারদেরকে নিজে না বুঝলে আরেকজনের মাধ্যমে বোঝার সুযোগ আছে, কিন্তু এজিএমগুলোতে তাদেরকে কথা বলার জন্য স্পেস খুবই কম দেওয়া হয়, এবং যেটা দেওয়া হয় সেটা হয়তো দেখা গেল যে কোম্পানির 2-4 জন লোক সম্বন্ধে কথা বলেন, ভালো করছেন খারাপ করছেন এটা করছেন, বাট বেসিক অ্যাকাউন্টিং সম্বন্ধে আলোচনা না দিয়ে ওইসব কথাগুলো বলি। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যেমন বিএসসিসি একটা খুব ভালো কাজ করেছে অডিটর প্যানেল করে, এই যে লিস্টেড কোম্পানি অডিট করার আগে কোনো নিয়ম ছিল না যে এনিবডি উইথ এ সার্টিফিকেট ক্যান ডু দ্য অডিট। নাও যেটা করেছে ইট ইজ আমি বলবো যে এটা খুব ভালো উদ্যোগ। এবং তার সাথে আমরা আইপিওর কথা যখন বলতেছিলাম যে ভ্যালুয়ার যারা করবে তাদেরও এরকম লিস্ট থাকা উচিত, যাতে ভ্যালুয়েশনে গড়বড় হলে 19-20 হলে আমরা ধরতে পারি। এখন রেগুলেটরের কাছে যে অস্ত্রটা আছে, লিস্টেড কোম্পানি যেসব অ্যাকাউন্টসগুলো জমা দিয়েছে এগুলো তাদের যদি ক্যাপেবল লোকজন থাকে, এরা স্ক্রুটিনি করে এগুলোর পরে যদি অডিট দেয়, তাহলে বোধহয় আমরা ফান্ডামেন্টাল দেখে শেয়ার কেনার জন্য যে কথাটা বলি, ফান্ডামেন্টালগুলো বিশ্বাসযোগ্য ফান্ডামেন্টাল উঠে আসবে, বিনিয়োগকারীরা অ্যানালাইসিস করতে পারবে। থ্যাংক ইউ মহিউদ্দিন ভাই, আবারও ফিরে আসবো। দর্শক, আপনি কে বলছিলেন? নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম থেকে তাহের বলছি। জি ভাইয়া বলেন। আমার প্রশ্ন হচ্ছে, নর্মালি তো সাধারণ বিনিয়োগকারীরা বুঝে না, তাদের ল্যাক অফ নলেজ, কিন্তু বর্তমান বাজার তো অনেক নিচে। এই অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যথা ব্যাংক, বিমা, লিজিং, মিউচুয়াল ফান্ড অনেকগুলো তো আছে, ওরা বিনিয়োগ করে না কেন? ওরা যদি বিনিয়োগ করে তো বাজার কালকেই একটু মানে আপগ্রেড হতে পারে, তো ওরাও কি বুঝে না? জি, এটা ব্যাপারটা হচ্ছে এরকম, ওই যে দইও সাদা চুনও সাদা। তো এখন দই মনে করে চুন খেয়ে ফেললে যা অবস্থা হচ্ছে আমাদের দেশে। আমার প্রথম প্রশ্ন যে এতগুলো মিউচুয়াল ফান্ড দেওয়ার সময় কি আমরা চিন্তা করছি যে এতগুলো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করার মতো আমাদের লোক আছে? ওভারনাইট তো স্কিল ডেভেলপ করে না। মিউচুয়াল ফান্ড দেওয়ার সময় আমার এখনও মনে আছে, আমি 21 টিভিতে একটা প্রোগ্রামে বলছিলাম, ভাই 10 টাকার মিউচুয়াল ফান্ড 11 টাকা নেসেটেড ভ্যালু, 21 টাকা এটা কীভাবে বিক্রি হয়, কারা কিনে, কেন কিনে? তখন ওখান থেকে নেমে যখন চিটং গেলাম, আমার অনেকেই ধরছে আমার হাউসের, স্যার আপনি এটা বলার পরে দাম কমে গেছে। আমি যে আই এম হ্যাপি দামটা যে কমে গেছে। মিউচুয়াল ফান্ড মার্কেট তো টোটালি কলাপস করেছে। এবং ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী বলতে আমরা যাদেরকে বলি, আমাদেরও প্রত্যাশা ছিল ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী বাজারে আসলে বাজারেতে কোয়ালিটি বাড়বে, বাজারটা একটা জায়গায় যাবে। বাট ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীরা ওভার এক্সপোজার করে, ওরা আমার দৃষ্টিতে দে ডু নট হ্যাভ এনি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি টু ম্যানেভার, বরং উল্টাটা আছে, বাজার একটু দাঁড়ালে ওরা সেল প্রেশার করে বাজারটাকে আরো ডাউন করে ফেলে। আরেকটা প্রশ্ন ছিল, আপনি আমি একটু বলতে চাই, সেটা হলো যে আসলে কর্পোরেট গভর্নেন্স চিত্রটা কি? আমাদের কর্পোরেট গভর্নেন্স রেগুলেশন যেটা আছে 2012-তে আসছে, মানে প্রত্যেকটা কোম্পানির একটা অডিট কমিটি থাকার কথা ছিল, এবং এই অডিট কমিটির চেয়ারম্যান কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার কথা ছিল। প্রত্যেকটা বোর্ডে 3 বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকার কথা ছিল। মানে আমাদের রিসার্চে বের হয়ে আসছে যে 36% অফ দ্য লিস্টেড কোম্পানিজ ডোন্ট হ্যাভ অডিট কমিটি লেড বাই ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ইয়েস, এবং আমি শেষ করি শোনেন, এবং মেনি কোম্পানিজ ডোন্ট হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর্স অ্যাট অল ইন দি বোর্ড। সো দিস ইজ দ্য রেগুলেটর্স এখনো। So it is their duty. They must enforce their own acts and regulations. Number one. Number two, এটা তো ডেঞ্জারাস কথা। It is dangerous. But rules, we have to enforce the rule of law. Of course. If you don't enforce the rule of law, then board will not function for the protection of the interest of the investors. আজকের বিনিয়োগকারীদের কোনো দোষ নাই। আজকে মিউচুয়াল ফান্ড underperforming, they are all gone. Many banks, NBFIs, they incurred huge losses in the capital market. So not only the naive individual biniyogkari, many institutional investors, they also lost in this process. So apni ki bolben, eta ashole it is not the lack of knowledge, it is the governance failure which is impeding the development of capital market in this country. We have to change, we have to bring in credible changes in the stock exchange, in the
Securities Exchange Whole Commission, system, whole in the entire system. system. আমি And we must deliver, actually, we must deliver. That's the key question. না, ডেলিভারির ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই, এবং এখানে প্রশ্ন হলো এই জায়গায়, যেমন আপনি আলোচনার প্রথম শুরুতে বলেছেন যে আমাদের ফ্যামিলি ওন্ড ব্যাংক, ফ্যামিলি ওন্ড বিজনেস অর্গানাইজেশন, দিস ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাট কমিটেড ফ্যামিলি ওন্ড হলে দ্যার ইজ নো প্রবলেম। এবং ফ্যামিলি ওনটা সারা দুনিয়াতে যত ব্যবসা আছে সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু ফ্যামিলি ওন, তাতে কোনো সমস্যা নাই। বাট ফ্যামিলি ওনডে ফ্যামিলি যখন সাকসেশন হচ্ছে, যার হাতে বিজনেসটা ডেভেলপ করেছে, আমাদের দেশে সাকসেশনের প্রবলেম হচ্ছে, যেই সেকেন্ড হ্যান্ডে গেছে তখনই প্রবলেমটা শুরু হয়েছে। আর আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ব্যাপারে আপনি যেটা বলেছেন, আমি অনেকগুলো কোম্পানির সাথে জড়িত, এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা কোম্পানি বুঝা বোর্ডে কন্ট্রিবিউট করার মতো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমরা সিলেকশন করি না। আমাদের সিলেকশন প্রসেস যেটা ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে, আমি দ্যাট ইজ গভর্নেন্স, দ্যাট ইজ ট্রু, আমি কিন্তু মূলে যাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নাই একটা কথা থাকা উচিত, যেহেতু দ্যার ইজ এ ল, এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যেই পারপাসে রাখা হয়েছে সে পারপাস সার্ভ করা হয়েছে। সে ফর এক্সাম্পল, আপনি যদি 15 বছর পিছনে যান, ব্যাংকে কোনো কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট ছিল না। আমরা যখন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট নেওয়ার জন্য বলছে যে ব্যাংকে কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট দিয়ে কী করবে, এখন সে প্রবলেমটা দেখতেছে। আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি সেই এই যে অডিট কমিটির কথা বলছেন, নাই, দ্যাট ইজ ভেরি ব্যাড, থাকা উচিত। এখন অডিট কমিটির চেয়ারম্যান যদি জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি হয়, ওনার যদি ওই রিলেটেড এক্সপিরিয়েন্স যদি ভালো না থাকে, উনি অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে কি করবে? আমি একটা কোম্পানিতে ফাইন্যান্স ডাইরেক্টর হিসেবে কাজ করছি, এখন আমাকে মালিকের পক্ষ থেকে বলতেছে, এটা ইজ এ প্রাইভেট কোম্পানি, বলে যে আপনি ভাউচার সই করেন না, আপনি তাহলে চুরি ধরবেন কি করে? না, কিন্তু কর্পোরেট গভর্নেন্স রুলস কিন্তু বলে কে ইন্ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্স হ্যাজ বিন ডিফাইন্ড। এখন এটাকে অবজার্ভ করা হচ্ছে কিনা, হু উইল এনশিওর দ্যাট? দ্যাট ইজ দ্য রেগুলেটরি রোল। মানে ইন্ডিপেন্ডেন্স নিয়ে তো কোনো এম্বিগুইটি নাই, দ্যার ইজ ইন্ডিপেন্ডেন্স ডিফাইন্ড ভেরি প্রপারলি। এখন উই ডু নট এনশিওর দ্যাট দ্য পিপল হু আর বিং কল্ড ইন্ডিপেন্ডেন্ট আসলে তারা ইন্ডিপেন্ডেন্ট কিনা, আসলে তারা ইন্ডিপেন্ডেন্ট না। এখানে দুইটা জায়গায় বলি, ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশনটা ঠিক আছে, আপনি এমন ইন্ডিপেন্ডেন্ট খুঁজছেন, এমন সিনসিয়ার লোক খুঁজছেন, মসজিদের একজন ভালো ইমামকে যদি একটা কোম্পানি চালাইতে দেওয়া হয়, উনি সিনসিয়ারিটির অভাব নাই, ওনার ইন্টিগ্রিটির অভাব নাই, উনি তো কোম্পানিটা চালাতে পারো না ভাই। এই জায়গায় আমার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সিলেকশনের ব্যাপারে মানুষের প্রতি বিশ্বাস নাই। এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সিলেকশনের ক্রাইটেরিয়া আমার এখন মুখস্থ মনে নাই, যে এটা হইতে পারবে না, এটা হইতে পারবে না, এটা হইতে পারবে না, এটা হইতে, তো লোক পাবেন কই? যার ক্যাপাসিটি আছে সে কোথাও না কোথাও ইনভলভ। আপনি এটা বলতে পারেন যে যেই কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে সেখানে তার সিগনিফিক্যান্ট কোনো হোল্ডিং থাকতে পারবে না, সেটা ডিফাইন করা আছে বোধহয় 2% আর 3%, দ্যাট ইজ ওকে। কিন্তু এই ডাইরেক্টর কারোর সাথে রিলেটেড হইতে পারবে না, আরও এরকম কি কি আছে। আর তারপরে হোয়াট ইজ দি সিলেকশন প্রসেস? আমি একটু 1 মিনিট শেষ করি। আমি যেটা সাজেস্ট করতেছি, আপনি দেশে কান্ট্রিতে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের একটা পুল তৈরি করেন, এই যে এসএসসির মাধ্যমে হোক, মিনিস্ট্রির মাধ্যমে হোক, এই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া দিয়ে একটা পুল তৈরি করেন 50 জন, 60 জনের, 100 জনের, এবং কোম্পানিরা এখান থেকে নেবে, তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ভালো। ঠিকই বলেছেন। আর সেকেন্ড যেটি হচ্ছে, অডিট কমিটির চেয়ারম্যান হতে গেলে মাস্ট অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল হোক, ইউনিভার্সিটির টিচার হোক, ভালো ইকোনমিক্স হোক। তো আমি ওই গল্পতে তো আসতে পারলাম না, যে বলে যে বাসে না চললে চুরি ধরবেন কি করে। পরে 1-1.5 বছর পরে ম্যাক্সিমাম লোক চাকরি সাইডে চলে এসেছে চুরির দায়ে। চুরি মানে প্রিভিয়াস সময় ওনারা যখন বাউচার চেক করতেন ওই সময়ের চুরির দায়ে ম্যাক্সিমাম লোক পালাই গেছে। তো এখন কত হলো, একজন অ্যাকাউন্ট্যান্ট যেভাবে আপনি এই ফাঁক ফোকরগুলো ধরতে পারবে, অন্যদের পক্ষে এটা সম্ভব না। অডিট কমিটি থাকতে হবে, এবং অডিট কমিটি মাস্ট বি headed by independent director, and that independent director must have sufficient experience or knowledge regarding accounts. আমি শুধু knowledge হবে না, experience লাগবে। মইনুদ্দিন ভাইয়ের কথা থেকে আরেকটা কথা একটু আসি, সেটা হলো যে আমরা শুধু অডিটরদের দোষারোপ করছি কেন? মানে ঠিক আছে, ওনারা তো দেখবেনই, বাট আমার কথা হলো প্রাইমারিলি যে যারা অ্যাকাউন্টস বানান, সেই কোম্পানির অ্যাকাউন্টেন্ট, সিএফও ইত্যাদি, উনাদেরকে কেন? বিকজ উনারা বানিয়ে তো দিচ্ছেন, সেটা ওনারা অডিটররা দেখবেন।
ওই জায়গাটাতেই তো একটা গলদ চলে আসতেছে যে বোর্ড বলে দিচ্ছে যে এইভাবে চাচ্ছে বোর্ড, ওই হিসাবে ওনারা অ্যাকাউন্টস বানাচ্ছেন, তো ওনাদের অ্যাকাউন্টেবিলিটি কেন নিয়ে লালি ভাই, কর্পোরেট ম্যানেজমেন্টে যারা অ্যাকাউন্টসটা তৈরি করে, দে আর দি স্মার্টেস্ট পিপল, দে আর বিং পেইড মানে এনর্মাস স্যালারি অ্যান্ড বেনিফিটস। তাদের যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন করার কোনো জো নাই। প্রত্যেকটা কোম্পানিতে দে হ্যাভ দি বেস্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অ্যান্ড দে আর হাইলি পেইড অ্যান্ড দে নো হাউ টু ডিল উইথ অ্যাকাউন্টস। প্রশ্ন হলো if this management is separate from this মানে powerful controlling shareholders, they are not separate. So what they do not serve interest of everyone, they serve interest only of the powerful people who are controlling in the board. আমি মনে করি যে রেগুলেটরদের সময় এসেছে চিন্তা করার টু ডাইলিউট দেয়ার কন্ট্রোল। আমি কিন্তু ফ্যামিলি বিজনেসের এগেইনস্টে না, ফ্যামিলি ওনারশিপ, ফ্যামিলি বিজনেস পৃথিবীর সব জায়গায় আছে, আমেরিকাতেও আছে। প্রত্যেকটা বিজনেস শুরু হয় ফ্যামিলি থেকে, তারপরে এটা আস্তে আস্তে এন্টারপ্রেনারশিপ সবাই হয় না, এন্টারপ্রেনারশিপ সবাই করবে না, এটা ফ্যামিলি মেম্বার থেকেই আসে এবং এটা মানে বংশ থেকে বংশ পরম্পরায় চলে আসে। কিন্তু উই হ্যাভ টু প্রোটেক্ট the interest of all the investors, all the bondholders, suppliers and everyone. এবং আমি আপনার সাথে যোগ করি কর্পোরেট গভর্নেন্স রুলস সম্বন্ধে, মানে উই হ্যাভ টু বি আপডেটেড। There has been enormous change in corporate governance regulations even in this country. 2012 সালে যে আমরা গাইডলাইনটা তৈরি করেছি, এটা কিন্তু আমি বলবো যে খুব ইটস ভেরি নাইস, ইট ইজ ভেরি এলাবোরেট। 94 রিকোয়ারমেন্টস আর দেয়ার অ্যাক্রস 7 ক্রাইটেরিয়া, বোর্ড ফাংশনিং, অডিট কমিটি ফাংশনিং, আপনার টপ ম্যানেজমেন্টের ফাংশনিং, স্ট্যাটুটরি অডিটরদের রোল, এগুলো ডিফাইন করা হয়েছে। বাট উই হ্যাভ টু এনফোর্স ইট, মানে ওখানে একটা অডিটিংয়ের কিন্তু এখন রিকোয়ারমেন্ট আছে। কর্পোরেট গভর্নেন্স অডিট অপিনিয়ন দিতে হয় এখন, আপনি অ্যানুয়াল রিপোর্টে পাবেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমার এসিসিতে, আমার স্টক এক্সচেঞ্জে ডু উই হ্যাভ ক্যাপাসিটি টু রিয়েলি গো থ্রু দিস থিংস? ডু উই হ্যাভ ক্যাপাসিটি টু কোয়েশ্চেন দেম দ্যাট ইউ আর ক্লেমিং ইউ আর কমপ্লাইং উইথ এভরিথিং, ডু ইউ রিয়েলি কমপ্লাই? মানে your independent directors, are they really independent? Finally we come to the conclusion এই স্টেজে যে এনফোর্সমেন্ট হ্যাজ টু বি দেয়ার, এবং এনফোর্সমেন্ট এই গভর্নেন্সের উপরে যদি এনফোর্সমেন্ট না থাকে তাহলে এই লুপহোলস থাকবে এবং এটার সুযোগ সব সময় কিন্তু এন্টারপ্রেনাররা নিবে। আমি মহিউদ্দিন ভাইয়ের কাছে আসতে চাচ্ছিলাম, একটা কোশ্চেন ছিল জিএমজির ব্যাপারে, ওই প্রশ্নের উত্তর দিবেন। আর একটা প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি, দর্শক কে বলছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোর্শেদ বলছি সীতাকুণ্ড থেকে। জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, রিসেন্টলি যে আইপিও গুলো আসতেছে, এরা অফার দেখা যায় 2-3 দিনের মাথায় কিছু কিছু আইপিও অফার প্রাইজের নিচে ট্রেড হচ্ছে। তো সেই ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা করার কি আছে, বা আমাদের করণীয় কি, বা কোম্পানির করণীয় কি? জি ধন্যবাদ। আপনার জিএমজির ব্যাপারটা হচ্ছে যে জিএমজির 2010 সালে যখন বাজারে বাবেল সৃষ্টি হওয়ার প্রাককালেই জিএমজি বুক বিল্ডিং পদ্ধতিতে, ইফ আই এম নট রং, 150 টাকা প্রাইস অ্যাপ্রুভাল নিয়ে তারা প্রসেসে ছিল। পরবর্তীতে তো ওরা বুক বিল্ডিংয়ে আসতে পারে নাই, এটা একটা সেটব্যাক হয়েছে। তারও পরবর্তীতে কোম্পানি অপারেশন থেকে ডিসঅ্যাপিয়ার করেছে এবং সেটা এখনও কন্টিনিউ করতেছে। তো এই অবস্থায় যারা প্লেসমেন্ট শেয়ার কিনেছে, তো তারা তো ডিজিটাল শেয়ার এক্সপেক্ট করতে পারে না। শেয়ার যদি ডিমেট করতে হয়, তারও কতগুলো ক্রাইটেরিয়া আছে। যে কোম্পানি অপারেশন হয় সেই কোম্পানি ডিমেটের প্রসিডিওর করতে পারবে না, তাকে পেপার শেয়ার দেওয়া ছাড়া কোনো উপায় নেই। বাট স্যাড পার্ট অফ ইট, জিএমজির পিছনে যারা ছিলেন তারা আমাদের ক্যাপিটাল মার্কেটের বড় প্রমোটার, বিগেস্ট স্টক হোল্ডার। তাদের প্রতি বিনিয়োগকারীদের যে কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সটা ওদের রাখা উচিত। এখন যদি কেউ টেকনিক্যালি কথা বলে, বা অ্যাজ পার অপারেশন অফ দি ল দ্যার ইজ নো কোম্পানি, আপনাকে আমি কম্পেনসেশন কোত্থেকে বলবো, কোত্থেকে দেবো, এটা টেকনিক্যালি বলা যায়, বাট এটা উচিত হবে না। কারণ তাদের আরও অনেকগুলো কোম্পানি এখন বাজারে আসতেছে এবং এটা তাদের জন্য 350 কোটি 400 কোটি টাকা বড় টাকা না। এই বিনিয়োগকারীর জিএমজির কোম্পানি যদি এখন অপারেশন থাকতো, বিনিয়োগকারীরা আরও অপেক্ষা করতো। আমাদের বিনিয়োগকারীদের এরকম নজির আছে। কোম্পানি যেহেতু অপারেশন নাই, টাকা দিয়েছেন, ওনাদের হার্ড আর্ন ক্যাশ টাকা দিয়ে ওনারা প্লেসমেন্টটা নিয়েছিলেন, হোয়াট এভার দ্য কেস মে বি।
পয়েন্ট ইজ যে এই টাকাটা ওনাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না কেন? না সেটাই ওনার না প্রশ্নটা, সেটাই আমি সেটাই বলতেছি। ছিল। উনি বললেন যে ওনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। না, সার্টিফিকেট ছাড়া কি দিতে পারবে, যেহেতু কোম্পানি নাই সার্টিফিকেট, তো না, এটা আইনি সার্টিফিকেট ছাড়া আপনি যে টাকাটা নিয়েছেন সেটা রিটার্ন করে দেন। সেই টাকা রিটার্ন করব, ওই টাকাটা নিয়ে উনি যেই জায়গায় বিনিয়োগ করেছেন বা প্লেন কিনেছেন, লাইব্রেরি সুদ করেছেন, এখন সেই জিনিসটা তো আমার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় না, আমি আইনের কথা বলছি, আইনে দেখার বিষয়। আপনি এক জায়গায় টাকাটা রাখছেন এবং দ্যাট হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। তো আমি ওই কোম্পানির পরিচালক ছিলাম, আমি ব্যক্তিগত ফান্ড থেকে আপনাকে দেওয়া আইনে তো বলে না। বাট আমি সেই জন্য কথাটা বলতেছি, ওনারা স্টক মার্কেট বা আমাদের শেয়ার মার্কেটের বিশাল উদ্যোক্তা, একটা সময় 60-40% ওদেরই কোম্পানির শেয়ার বাজারে ট্রেড হতো। এখনও তাদের সুনাম আছে, তাদের ব্যাপ্তি আছে, ক্যাপাসিটিও আছে। আমি বলবো যে ওয়েতে যে কোম্পানিটা 2 বছর পরে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, সেই কোম্পানির শেয়ার 150 টাকা প্রাইস কীভাবে নিয়েছে, এটাকে আমি বলবো যে এটাও একটা ওই যে ডকুমেন্টারি ম্যানিপুলেশন, একটা ব্যাড চিত্র। এবং আরও নট অনলি দ্যাট, ওনারা এরপরে 10% বোনাস শেয়ারও দিয়েছে। প্রফেসর সাহেব একটু আগে যেটা বললেন যে বোনাস শেয়ার যেই প্রফিটের বেসিসে দেওয়া হয়, এটা কোশ্চেনেবল, এটাও আর একটা প্রমাণ। তো এটা আমাদের, আমি বলবো যে জিএমজিতে যারা টাকা লস করেছেন, আরও অনেক কোম্পানি আছে মানুষের টাকা লস করছেন, বাট সেগুলোর ব্যাপারে মানুষ এতটুকু উচ্চকণ্ঠ না, যেহেতু কোম্পানিগুলো অপারেশন আছে, স্টিল দ্যার ইজ এ হোপ। বাট এই কোম্পানি অপারেশন না থেকে বিনিয়োগকারীরা এখন ধরে নিছে এই টাকাটা পাবে না। এবং এটার আমি বলবো যে ক্যাপিটাল মার্কেটের স্বার্থে এটার একটা আলাপ আলোচনা করে এটার একটা সমাধান করা উচিত। আমি এক কথায় বলতে চাই, জিএমজিতে যেসব বিনিয়োগকারী ইনভেস্ট করেছিলেন তাদের ফান্ডটা আরও অনেক আগেই রিভার্ট ব্যাক করা উচিত ছিল। অ্যান্ড দ্যাট ইজ দি ক্লিন ডিউটি অফ স্টক এক্সচেঞ্জ অ্যান্ড রেগুলেটর। বিনিয়োগকারীদের এই জায়গাটাতে আমরা প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছি এবং দিস ইজ এ ক্লিন ফেলিওর। এবং আমি মনে করি এটা অনতিবিলম্বেই এই বিনিয়োগকারীদের ভিত হওয়া উচিত। না, স্টক এক্সচেঞ্জে তো ওরা লিস্টেডও না, স্টক এক্সচেঞ্জ এ ব্যাপারে কিছু না করার নাই, বাট রেগুলেটরে আছে। আর ওই যে আইপিওর কথা যেটা বলেছে, আমরা বইতে পড়ি, তত্ত্ব কথায় পড়ি যে কোম্পানির শেয়ার ওভার সাবস্ক্রাইবড হয়, সেটা যখন সেকেন্ডারি মার্কেটে আসবে এটার দাম বাড়বে, কিন্তু আমাদের দেশে হয় উল্টাটা। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আজকে একেবারেই সময় নাই, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আলোচনাটা খুব জমে উঠেছিল অবশ্য। আমরা আগামী রোববার দিন আবার আপনাদের সাথে একই অনুষ্ঠানে একই সময় আবার দেখা হবে অন্য হয়তো টপিকস নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এনটিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।